দিনকাল বদলেছে, বুঝলে তো। আজকাল আমার সকালগুলো শুরু হচ্ছে গরম জলের মধ্যে ডিসপিন ফেলে সেটা গুলে তারপর গার্গেল দিয়ে। অনেক দিন পর আজকে আবার নতুন করে একটা ব্লগ শ্যুট করছি। এই 2-3টে দিন বড্ড ডামাডোলের মধ্যে দিয়ে গেছে। চতুর্দিকে নানান সংকট, নানান রকম বিপজ্জনক পরিস্থিতি, সেই জন্য আমার আর ব্লগ করা হয়নি। কি হয়েছিল সেগুলো তোমাদের পরেই বলছি। স্বাভাবিকভাবেই আজকে সকালেও ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়েছে, তো সেই জন্য আগে ফ্রেশ হয়ে গার্গেলটা করে নিয়েই এখানে বাবার আর কাকুর জন্য দুটো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। আমাদের 3জনেরটা কী বানাবো সেটা পরে দেখবো, কারণ আমাদের তো খেতে এমনিতেই লেট হয়। বাট বাবা আর কাকু আজকে দোকান খুলবে বললো সকালবেলায়, তো সেই জন্য তাদেরকে দুটো গরম গরম সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি দিয়ে একেবারে খাইয়ে দাইয়ে তারপরেই দোকানে পাঠাবো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের বলছিলাম যে 2-3 দিন ধরে এমন ডামাডোল চলছে নানা দিক থেকে যে আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। সেই পরিস্থিতি ছিল না, এদিক ওদিক দৌড়াতেই মাথা খারাপ। তার কারণ হচ্ছে সম্পর্কে আমার মানে এই বাড়ির তরফ থেকে নন্দাই আর ওই বাড়ির তরফ থেকে হচ্ছে আমার বাবার বন্ধু, মানে যাদেরকে আমি ছোটোবেলা থেকে চিনি। আমার বাড়ির একদম ওই বাড়ির একদম সামনেই বাড়ি। তো সেই কাকা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন, তো সেই জন্য সেই সব দিকে ছুটতে ছুটতে একদম নাজেহাল অবস্থা। আমি আর ব্লগ করার টাইমও পাইনি, ওই জন্য মাঝখানে 4টে দিন আমার চ্যানেলে কোনো ব্লগ পোস্টও হয়নি। এখন অবস্থা একটু স্টেবল। আসলে পেসমেকার বসানোর কথা ছিল, বাট ওটা একটু লেট হচ্ছিল, তো সেই জন্যই এইরকম সমস্যাটা হচ্ছিল। মানে মারাত্মক সমস্যা, একদম যেটাকে বলে সেই জমে মানুষে টানাটানি, সেরকম করার পর ভগবানের ইচ্ছায় এখন অনেকটা স্টেবল আছেন। তো ভাবলাম ঠিক আছে চলো এবার আমার কাজটাকেও কন্টিনিউ করা যাক। তো এটাই হচ্ছে কারণ যার জন্য এই কদিন আমার চ্যানেলে কোনো ব্লগই যায়নি। প্লাস আমার ভয়েসের অবস্থা শুনে তো বুঝতেই পারছো আমার কী যে গলার অবস্থা। আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, গার্গেল করছি, কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা হয় যে কি, এখানকার ওয়েদারটা মানে আমার কিছুতেই শ্যুট হয় না। আমি বিয়ের পর থেকে সেটাই দেখছি। আমি এত সাবধানে থাকি, যেটা আমি ওই বাড়িতে থাকতাম না, আমার কিছু তাতেও হতো না, কিন্তু এখানে আমি এত সাবধানে থাকি তারপরেও আমার সেই ঠান্ডাটা লেগেই যায়। আজকে আমাদের অদ্ভুত ব্রেকফাস্ট রয়েছে। এখানে কিছুটা পনিরের তরকারি রয়েছে, আর দেখো এখানে আছে 4টে রুটি। তো একটু তো এদিক ওদিক আছেই, পুরোটা কারোরই হবে না, সেই জন্য আমি একটু ম্যাগি নিয়ে আসলাম। মশলা ছাড়া ম্যাগিটাকে চাউমিনের মতন করে বানিয়ে নেব। আগে সব থেকে বেশি এই ম্যাগি মশলা, তারপর ইপির মধ্যে যে মশলাটা থাকে বিশেষত সেটা, এগুলোর প্রতি আমার আলাদাই অ্যাট্রাকশান ছিল। এগুলো আমি স্টোর করেও রাখতাম, অন্যান্য রান্নায় নানান রকম রান্নায় ইউজ করতাম। তোমাদের সাথে সেই সমস্ত রেসিপি আমি শেয়ারও করেছি, কিন্তু এখন আর ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। এই গন্ধগুলোও ঠিক পছন্দ হয় না, কেন তা ঠিক জানি না। তো সেই জন্য মশলা বাদ দিয়ে নর্মাল যেরকম চাউমিন আমরা করি, আলু, ছোলা, তারপরে বাদাম দিয়ে, সেরকমই আজকে বানাবো। পনিরের তরকারি আর রুটি যা আছে তা সোনামার পুরোপুরি হবে, আর রাজাধিরাজের কিছুটা হবে, আর আমার থেকে কিছুটা ম্যাগির ভাগ দেবো তাকে। তো খেয়ে দেখলাম এইভাবে চাউমিনের মতন করে ম্যাগি উইদাউট মশালা, খুব একটা খারাপ কিন্তু লাগলো না, বেশ ভালোই লাগলো। আমরা প্রত্যেকেই আমাদের ভবিষ্যৎ নিয়ে কত রকম চিন্তা ভাবনা পরিকল্পনা করে রাখি বা করে থাকি, কিন্তু আমরা না কিছুক্ষণ আগেও কিন্তু জানি না যে আর কিছুক্ষণ পরে বা কয়েক মুহূর্তের মধ্যে ঠিক কী ঘটে যাবে। তাই আমরা যে যতই পরিকল্পনা করি না কেন, আসল পরিকল্পনা তো করে রাখেন স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান। তিনিই একমাত্র জানেন আমরা কে কী কর্ম নিয়ে এসেছি এবং আমাদের এই জন্মে আমরা কে কী কর্ম করব। আমার আমলকির তেল ছেড়ে এখন এই তেল কিনে এনে আমি রোদে রাখছি, তার কারণ নারকোল তেল তো শীতে তো জমে যায়, পুরো জমা। দেখো দোকান থেকে এই জাস্ট নিয়ে আসলাম। আমার বানানো নারকোল তেল দিয়ে আমলকির তেলটার সাথে ট্র্যাজেডি হয়ে গেছে। ওই জায়গাটায় রাখা থাকতো, তো কাচের শিশি হঠাৎ করেই পড়ে গিয়ে কীভাবে পড়ে গেছে জানি না, ভেঙে গেছে। ভেঙে পুরো মনে হয় ওখানে 200 গ্রামের থেকে একটু বেশি তেল ছিল, পুরোটাই নষ্ট। এবার কাচ টাচ মিশে গেছে, তো আমি আর ওটাকে ছেঁকে বা তুলে ইউজ করার কথা জন্য ভাবিনি। যা গেছে গেছে আর কী করা যাবে। হ্যাঁ, মনটা তো একটু খারাপ লাগছে, অনেকটা কষ্ট করে বানিয়েছিলাম, আর ইউজও করা হলো না, চুল উঠে যাচ্ছে তার জন্য। তো সেই জন্য একটাও কোনো তেলই ছিল না, ওই জন্য নিয়ে আসলাম এটাই মাখবো। আর কী করবো, আর তেল বানাবো না, আমার শোক লেগে গেছে তেলের ওপর। এই যে একজন ফিউশন ব্রেকফাস্ট খাচ্ছে, পনির, রুটি, আবার তার সাথে হচ্ছে চাউমিন। এইটার ক্ষেত্রে আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ। বাবা, নাও ঠিক আছে, হয়েছে।
এখন এখানে আমি খাবো হচ্ছে গ্রিন টি। দেখো তো এটা কী, চিনতে পারো নাকি? না না, মজা করছে, গ্রিন টি না, এটা হচ্ছে কুলেখাড়ার রস, যেটা আমি করে রেখে দিয়েছিলাম কালকে। তো বেশি হয়েছিল কিছুটা, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটুখানি ফুটিয়ে গরম করে নিচ্ছি। এটা না আমি থেকেই খাই। কেন খাই সেটা তোমাদের বলছি, দাঁড়াও। থেকেই আমি কুলেখাড়াটা খাই, রোজ নয়, কখনো সখনো। তার কারণ হচ্ছে মাস 2-1-1.5 আগে আমার যে ব্লাড টেস্ট হয়েছিল, ওতে রেড ব্লাড সেল যেটা, সেটা কম ছিল। তো সেই জন্য থেকেই আমি চেষ্টা করি কুলেখাড়াটা খাওয়ার। কারণ সবচাইতে ভালো এই রক্তের যে কোনো কিছুর ক্ষেত্রে সবচাইতে আমার মনে হয় ভালো কুলেখাড়া। এটা আমরা সবথেকে বেশি দেখেছি হচ্ছে বাবার সময়। বাবার যখন হিমোগ্লোবিন একদম ডাউন হয়ে গিয়েছিল, তখন কিন্তু রোজ এই কুলেখাড়া খেয়েই মানে খুব তাড়াতাড়ি বাবার আবার হিমোগ্লোবিনটা উঠেছিল, মানে ঠিকঠাক হয়েছিল। তো সেই জন্য আমিও থেকে খাই এটা। দুদিন যেহেতু ঠিক মতন বাড়িতে ছিলাম না, তোমাদের সেটা বললামই কি হয়েছিল। তো সেই জন্য না ঠিক মতনভাবে ঘরের যে সমস্ত কাজ সেগুলো কিছুই করার সুযোগ বা সময় পাচ্ছিলাম না। তো এখন ভাবলাম ব্রেকফাস্ট যখন হয়ে গেছে, এখন খালি ঠাকুরের বাসন মাজা আর ঘর মোছা বাকি। সোনামা ওদিকে রান্না করছে, আজকে আমার আর রান্না করার কিছু নেই। তো সেই জন্য ভাবলাম এই ডাই করা জামাকাপড়গুলো গুছিয়ে ফেলি। সোনামা জামাকাপড় মেলে শুকিয়ে তুলে মোটামুটি গুছিয়েই রেখেছিল, কিন্তু সেগুলো যে এনে আমি এই ওয়ার্ড্রবে রাখবো ঠিকঠাক মতন, সেটা আর হয়ে উঠছিল না। আর আমার ওয়ার্ড্রবের অবস্থাটাও দেখো, অর্ধেক জিনিস খুঁজেই পাই না কোথায় কি আছে। এবার এটা গোছাতে বসলে তো মোটামুটি 2-3 ঘন্টা আমার লেগেই যাবে। তো সেই সময়টাও দিয়ে উঠতে পারছি না। একদিকে তো তোমাদের বললাম যে কি হয়েছিল, এছাড়াও আরও একটা বিষয়, সেটা হচ্ছে কয়েকদিন ধরে না আমার ঠাম্মার শরীরটাও ভালো না। ডাক্তার বাড়িতে এসে দেখে গেছেন, কিন্তু এখনও সেই অর্থে সেরকমভাবে রিকভারি হয়নি। তো সেই বিষয়ে একটু মনটা খারাপ আছে। কাজকর্ম সেরে আমি স্নান টানও সেরে নিয়েছি। তোমাদেরকে এর আগে একদিন ব্লগে আমি দেখিয়েছিলাম, তোমাদের মনে হয় মনে আছে, যে ঠাকুরের কাপড় আমি হাতে সেলাই করেছিলাম, যেটা এখন পাতা আছে সেটা হয়ে গিয়েছিল, কিন্তু আরেকটা কাপড় ছিল যেটা আমার ওই জামার থেকে 1 মিটার মতন বেঁচেছিল। তো সেটা দিয়ে না এখনও কিচ্ছু বানানো হয়নি। তো সেই জন্য ভাবলাম যে স্নান টান হয়ে গেছে, এখন এখানে একটুখানি সিংহাসন থেকে মাপটা মোটামুটিভাবে নিয়ে এখন সেলাইগুলো করে নিই। কারণ কি, আজকে খেতেও অনেক দেরি হবে, তার কারণ রাজাধিরাজ বাড়িতে নেই। এইমসে বাবার একটা ডকুমেন্টস নিয়ে ডক্টরের সাথে একটু কথা বলতে গেছে, তো রাস্তা দেরি আছে। সেই জন্য ভাবলাম যে আবার কখন সময় পাবো কি পাবো না, এই কাজটা এগিয়ে রাখি। কারণ কি, এটা যতক্ষণ না বানানো হচ্ছে ততক্ষণ তো আমি আগের কাপড়টা চেঞ্জও করতে পারছি না, তাহলে ঠাকুরকে রাখবো কিসে? তো সেই জন্য এটা যত তাড়াতাড়ি সেলাই করে ফেলতে পারবো, তত তাড়াতাড়ি কেচে ধুয়ে শুকিয়ে তারপর আমি ঠাকুরের কাপড়টা চেঞ্জও করতে পারবো। জাস্ট 3টে জিনিস বানাতে হবে, 2টো রানার আর একটা পর্দা। চাপাচুপি দিয়ে যাচ্ছি আমি এখন লাইব্রেরিতে বই চেঞ্জ করতে। ঘরে বোঝা যায় না, বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আমি বাবা ভালো করে নিজেকে সিকিওর করে নিয়েছি, তারপর বেরিয়েছি। আগে প্রত্যেক সপ্তাহে যেতাম, আর এখন বই শেষই হচ্ছে না। আমাদের পায়রাডাঙ্গার পরিবেশ কিন্তু বেশ নিরিবিলি আর শান্ত, তাই যখন ঘরের মধ্যে থাকি তখন একরকম ফিল হয়, আর যখন বাইরে বেরোই তখন বেশ মনে হয় যে না, অনেক লোকজনই এখানে থাকে, অনেকের মাঝেই থাকি। তো এই যে দোকানে কাকু আর সোনামা বসে আছে, আর আমাদের লাইব্রেরিতে ঢুকতেই জানো তো একটা বড় ছাতিম গাছ আছে, যেখানে দেখো ফুলে পুরো ভর্তি হয়ে রয়েছে, আর এত সুন্দর গন্ধ ছড়াচ্ছে। আমার না ছাতিম ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আবার বেরোনোর সময়ও কি সুন্দর ছাতিম ফুলের গন্ধ, গাছটা জুড়ে এত ভালো লাগছে। আমার ছোটবেলা থেকেই ভীষণ পছন্দ এই গন্ধটা। বাড়ি যেতে যেতে দুজনকে দেখে একটু দোকানে ঢুকেছি, তার মধ্যে একজনকে দেখো, দেখ তো ওকে আমাকে কত ভালো লাগছে। একজন পিঙ্ক, একজন ব্ল্যাক, আর এই যে দিদি ভাইও আছে ভেতরে। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদেরকে দেখে যদি কাস্টমার আসে। বাড়ি আসার সময় 1 প্যাকেট দুধ নিয়ে আসলাম, ভালো করে জমি এখন 1 কাপ চা খাবো। আমার বাইরে গিয়ে মনে হচ্ছে আমার হাত ঠাতগুলো একদম জমে গেল। আমার একটা খুব বাজে ম্যানিয়া আছে জানো তো, আমি জাস্ট পিসিকে আর বাবাকে চা করে দিলাম, তো যেহেতু একটু দাগ হয়েছে, লিকার চা করেছি, তো এখন আমাকে এটা আবার মাখতে হবে। কারণ কি, মানে চায়ের বাটিতে যদি একটুও দাগ থাকে, চকচকে না হয়, তাহলে আমার প্রথম চাটা বানাতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। খাওয়া তো দূর, বানাতে ইচ্ছা করে না। আমি মেজেই রেখেছিলাম ওই বেলাতে, বাট এখন যেহেতু করলাম আর আমরা তো দুধ চা খাবো, তো সেই জন্য আবার এই যে মাছতে বসেছি চকচকে বাটি, একটু যেহেতু দাগ হয়েছে তাই। তো আমার মতন এই ম্যানিয়াটার কার কার আছে আমাকে কমেন্টে জানিও।
কালকে জানো তো একটা একদম বাজে ব্যাপার হয়েছে। আমার এই যে ফ্লাক্সটা, এটা পড়ে পুরো ভেঙে গেছে জানো তো, ভেতরে এই দেখো। এবার সাধারণত যেটা হয় যে ফ্লাক্স পড়লে তো আর কিছু করার নেই, তবে এটা চেষ্টা করব সারানোর, যদি সারানো যায় তো ভালো হবে। মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, তো তারপরে ও আবার এই ফ্লাক্সটা অর্ডার করে দিয়েছে। মানে কপাল ভালো যে একদিনেই চলে এসেছে, মনে হয় অ্যামাজনে অর্ডার করেছিল, অ্যামাজনে তো ডেলিভারি তাড়াতাড়ি হয়। তো এটা না খুব ভালো, আর এটা স্টিলের, তো এটা পড়লেও ভাঙার কোনো চান্স নেই। ক্ষতি বলছি এই কারণ সারা শীতকাল ভোর আমি ঠান্ডা জল একদম খেতে পারি না। তোমাদের তো এর আগেও বলেছি, তোমরা হয়তো জানো যারা আমার পুরনো ভিউয়ার্স আছে, সব সময় আমার ঈশাদুষ্ণ জল লাগে, গলায় লাগাতেই পারি না। তো পরশুদিন রাতে, এই কালকে রাতে ভেঙেছিল, তো আজকে সকালে উঠে জলই খেতে পারিনি। তারপরে এই ফ্লাক্সটাই এসছে, তারপরে আমি মানে ঠিকঠাকভাবে জল খেতে পারছি না। তো সবসময় গরম করতে হয়, তারপরে খেতে হয়। তো মানে আমার জীবন শীতকালে ফ্লাক্স ছাড়া অচল। তো সেই জন্য ভীষণ মানে চিন্তায় পড়ে গেছিলাম, মনটাও খারাপ হয়ে গিয়েছিল। তারপর যাই হোক, এই জিনিসটা এসে গেছে, এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। তার মধ্যে আমার যা কাশি হয়েছে, আমি তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে ঢোক গিলতেই পারি না যতক্ষণ না গরম জল আমার গলায় যায়। প্রচণ্ড গলা একেবারে মানে জলে আর চোখড হয়ে থাকে পুরো। রাতের রান্না তো আছে, তবে খুব বেশি কিছু নেই। এই যে এখানে আরেকজন বসে পুজোর প্রসাদ খাচ্ছে, আমিও খেয়েছি যদিও একটু আগে। চিনিটা ভালো হয়েছে না? বেশ ভালো। এটা হচ্ছে আমার এক ভাসুরের বাড়িতে নতুন ঘর হয়েছে, তো পুজো ছিল, তো দিয়ে গিয়েছিল প্রসাদ। তো সোনামা আবার আমাদের জন্য রেখে দিয়েছিল, সেটাই খেলাম। আমি একটু খেলাম, ও একটু খেলো। আর রাতের রান্না বলতে কিছুটা সোনামা করে রেখেছে, আর কিছুটা করতে হবে, রুটি করতে হবে। আর আমাদের জন্য একটুখানি সোয়াবিনের তরকারি করব। আর ওদের জন্য সোনামা পেঁয়াজ কলি আলু ভেজে রেখেছে। একটু এঁচড় আছে ও বেলার, একটু ডাল আছে, মানে সব একটু একটু করে আছে। তো মেন যেটা করতে হবে রুটি আর সোয়াবিনের তরকারি। একটা আলু আর সোয়াবিন দিয়ে একেবারে প্রেশারে সিটি দিয়ে বসিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখবে প্রেশারে সেদ্ধ করলে না সোয়াবিনটা খেতেও খুব ভালো লাগে, একদম নরম তুলতুলে হয়। সোয়াবিনটা প্রেশারে সেদ্ধ হতে হতে আমি ওদিকে আটাও মেখে নিয়েছিলাম রুটির জন্য। এখন সোয়াবিনটা বানিয়েও নিচ্ছি, তার কারণ আজকে একটু তাড়াতাড়ি করেই ডিনারটা প্রিপেয়ার করছি। কারণ আজকে নিমাই পাঠশালাতে গোপী গীতের ক্লাস রয়েছে। 8:30 থেকে ছিল, কিন্তু সেটা রিস্কেডিউল করে 9টা থেকে হবে, সেই নোটিশটা পেয়েছি। তো 9টার মধ্যেই সব কিছু তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি, কিন্তু কতটা হবে জানি না। যখনই না আমার এরকম তাড়াহুড়ো থাকে, আমি সব মশলা একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে তারপর সেই তরকারিটা রান্না করে নিই। এতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ও। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তারপর গোটা মশলা যা যা লাগে সব একবারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। মশলা কষিয়ে জাস্ট সেদ্ধ করা আলুটা আর সয়াবিনটা দিয়ে দিলাম। আলুটা রকম গোটা গোটা দিয়েছিলাম বলে একটু ভেঙে নিলাম, এবার জাস্ট ফুটলেই নামিয়ে নেব। আর যেটা ভেবেছিলাম সেটাই, আমার কাজ একদমই শেষ হয়নি, এদিকে ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি এখানেই ফোনটা সেট করে রুটিগুলো করতে করতে ক্লাসটাও করে নিচ্ছিলাম, কারণ ক্লাস কিছুতেই মিস করা যাবে না, তাহলে আমার লস। চতুর্দিকের পরিস্থিতি একদমই ভালো নয়। আসলে এই বছরটা যে ভালো যাবে না সেটা আমরা প্রত্যেকেই এই বছরের শুরুর থেকেই জানতাম। চতুর্দিক থেকে নানানভাবে সাবধান করা হয়েছিল যে এটা নাকি মঙ্গলের বছর, তাই নানান রকম আগাবিগা যাবে প্রত্যেকের জীবনের মধ্যে দিয়েই। আর সেরকমই নানান রকম দুর্ঘটনাও কিন্তু এই বছরেই ঘটেছে। আর এই যে শেষ মাস, এটা পেরোলেই এই 2025 থেকে আমাদের প্রত্যেকেরই মুক্তি। কিন্তু এই ডিসেম্বর মাস যখন চলে যাচ্ছে, তখনও কিন্তু নানান রকম ঘটনা ঘটছে। যখনই যার সাথেই কথা হচ্ছে না কেন, শুনছি কিছু না কিছু সমস্যার মধ্যে প্রত্যেকেই পড়ে রয়েছে। তাই এই সব কিছু থেকে আমার কাছে আমার মনে হয় একমাত্র মুক্তির উপায়ই হলো ঈশ্বর চর্চা বা ঈশ্বরের কথা শোনা। তাই আজকে যখন নানান রকম সমস্যার মধ্যে জর্জরিত বা নানান কারণে মানুষের শারীরিক অবস্থা বলো, মানসিক অবস্থা বলো, সব কিছু শুনেই মনের মধ্যে একটা অন্যরকমই দোলাচল সৃষ্টি হয়েছে। সারাটা দিনই কেমনই একটা লাগছিল বা কেমনই একটা কাটছিল। কিন্তু যখনই নিমাই পাঠশালার এই ক্লাসটা আজকে শুরু হলো, যখনই গুরুমায়ের কথাগুলো শুনতে শুরু করলাম, তখনই কিন্তু একটা অন্যরকমই পজিটিভ ফিল আসছে মনের মধ্যে। তাই সেখান থেকেই মনে হয় যে সবথেকে সত্যি কথা হলো, আমাদের যা কিছু দুঃখ, যা কিছু অশান্তি, যা কিছু জটিলতা, সেই সব কিছু থেকে মুক্তির একমাত্র উপায়ই হলো আমার প্রভু শ্রী রাধারমণ লালের চরণ। চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই বছরটা প্রায় শেষের পথে, সকলে একটু সাবধানে থেকে চলো বছরটাও শেষ করি। আশা করছি
নানান সমস্যা আসলেও সেটা থেকে সবাই আমরা আস্তে আস্তে করে এড়িয়ে আসতে পারবো, নতুন একটা বছরের দিকে এগিয়েও যেতে পারবো। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ব্লগে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা। विनाशाय च दुष्कृतम। आपकी ड्यूटी है कि बचाना वो लोगों को जो साधु हैं और हम विरह